হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বেদেবে আমি পূজার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ইতিহাসের অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। এই অধ্যায়ের প্রশ্নোত্তর বা সাজেশনের ক্লাস। তোমাদেরই একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এই চ্যাপ্টারের প্রশ্নোত্তর শেয়ার করার জন্য। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব। আর আরেকটা কথা বলবো যে যারা শেষ অবধি ক্লাসটা দেখবে তারা কিন্তু জানতে পারবে এই ক্লাসের পিডিএফটা তোমরা কিভাবে পেতে পারো। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। বৈদিক শিক্ষায় গুরুকে কি নামে ডাকা হতো? বৈদিক শিক্ষায় গুরুকে আচার্য নামে ডাকা হতো। নেক্সট, সারনাথ স্তূপটি কোন আমলে নির্মিত হয়? মৌর্য আমলে নির্মিত হয়। আমি জাস্ট শুধু অ্যান্সারটা বলছি, বাট দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পূর্ণ বাক্যে লেখা আছে এবং তোমরাও পরীক্ষায় কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। তারপরে রয়েছে গুহাবাস কি? মৌর্য সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতেন। এগুলো গুহাবাস নামে পরিচিত। এই সব গুহায় সন্ন্যাসীরা বসবাস করতেন। নেক্সট, পালি ভাষা কি? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ঋগ্বেদের ভাষা ছন্দস থেকে ভেঙে তৈরি হলো পালি ভাষা। সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে ওঠে এই পালি ভাষা। বৌদ্ধ সাহিত্যগুলিও পালি ভাষায় রচিত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, নারী উপাধ্যায়কে কি নামে ডাকা হতো? নারী উপাধ্যায়কে উপাধ্যায়া নামে ডাকা হতো। সূর্য সিদ্ধান্ত কার লেখা? সূর্য সিদ্ধান্ত বরাহমিহিরের লেখা। জৈনরা কোন দুটি ভাষায় সাহিত্য লিখতেন? জৈনরা অর্ধমাগধী এবং প্রাকৃত এই দুই ভাষায় সাহিত্য লিখতেন। বিদ্যারম্ভ কি? গুপ্তোত্তর কালে একটি শিশুর 5 বছর বয়সে হাতেখড়ির মতো একটা অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানের মাধ্যমেই তার অক্ষয় পরিচয় শুরু হতো। এটি ইতিহাসে বিদ্যারম্ভ নামে পরিচিত। নেক্সট হচ্ছে, পঞ্চসিদ্ধান্তিকা নামক গ্রন্থটিকে লিখেছিলেন? উত্তর, বরাহমিহির। উপাধ্যায় কাদের বলা হতো? বৈদিক শিক্ষা ব্যবস্থায় যারা একটা নির্দিষ্ট বিষয়ের শিক্ষাদানের দায়িত্বে থাকতেন তাদের বলা হতো উপাধ্যায়। এরা ছাত্রদের পড়ানোর বিনিময়ে বেতন নিতেন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উপাধ্যায়দের গুরুত্ব ছিল অনেক বেশি। নেক্সট, গুরুকুল শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী ছিল? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হতো, তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা। বৈশিষ্ট্য কি? এই শিক্ষা দেয়া হতো মুখে মুখে। গুরু মুখে মুখে যা আওড়াতেন তা শুনে শুনে ছাত্রদের মনে রাখতে হতো। আশ্রম কেন্দ্রিক বা গৃহকেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থা ছিল গুরু শিষ্য সম্পর্কের ওপর নির্ভরশীল। নেক্সট হচ্ছে, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কী ছিল? মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু ছিল নন্দরাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা লাভ। নেক্সট, পশ্চিমবঙ্গে আবিষ্কৃত সবথেকে বড় বৌদ্ধ প্রত্নস্থল কোনটি? সেটা হচ্ছে মোগলমারি বৌদ্ধ বিহার। নেক্সট হচ্ছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে ব্যবসা বাণিজ্য বাড়ার ফলাফল কী হয়েছিল? ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকার ফলে সমাজে বৈশ্যদের মর্যাদা বেড়ে যায়। অন্যদিকে নতুন নগরগুলোতে জাতি ও বর্ণের কড়াকড়ি কমতে থাকে। তাই পুরনো ও প্রচলিত জাতি ও বর্ণ ব্যবস্থা ব্যাখ্যা করে সংস্কৃত ভাষায় শাস্ত্র লেখা শুরু হয়। ব্রাহ্মণরাই যে শ্রেষ্ঠ তা এই ধর্মশাস্ত্রগুলিতে নানাভাবে মনে করিয়ে দেওয়া হতো। নেক্সট হচ্ছে, কিসের ভিত্তিতে তক্ষশিলা মহাবিহারে ছাত্রদের ভর্তি নেওয়া হতো? উত্তর হচ্ছে, ধর্ম বা বর্ণ নয়, বরং যোগ্যতা যাচাই করে তক্ষশিলা মহাবিহারে ছাত্রদের ভর্তি নেওয়া হতো। তোরণ কি? মৌর্য আমল থেকে স্থাপত্য শিল্পের ইতিহাসের ক্ষেত্রে স্তূপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্তূপগুলো ছিল অর্ধগোলাকার মাটির ঢিবির মতো। এর চারদিকে থাকতো 4টি বড় দরজা। এগুলোই তোরণ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, বৈদিক শিক্ষাকে গুরুকুল শিক্ষা ব্যবস্থা বলা হতো কেন? বৈদিক শিক্ষা ব্যবস্থায় ছাত্রকে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করতে হতো। এক্ষেত্রে বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক। তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হতো গুরুকুল শিক্ষা ব্যবস্থা। নেক্সট হচ্ছে, বৈদিক যুগে কারিগরি শিক্ষার স্বরূপ কেমন ছিল? বৈদিক সাহিত্য থেকে সে আমলের কারিগরি শিক্ষা সম্পর্কে নানা তথ্য জানা যায়। বৈদিক যুগে কারিগরি শিক্ষার ক্ষেত্রে গুরুর ভূমিকা ছিল প্রধান। অভিভাবকদের অনুমতি নেওয়ার পর ছাত্ররা কারিগর গুরুর কাছে যেত এবং তার বাড়িতেই তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা হতো। ছাত্ররা গুরুর কর্মশালাতেই কাজ শিখত। কাজ শেখার পর অনেকেই গুরুর কর্মশালাতেই কাজ করতো, আবার কেউ কেউ গুরুর অনুমতি নিয়ে নিজের আলাদা কর্মশালা তৈরি করতো। এভাবেই তারা পেশাদার কারিগর হয়ে উঠত। নেক্সট কোশ্চেন হচ্ছে,
চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো কেন? খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশে চিকিৎসা সম্পর্কে নানা গ্রন্থ রচিত হয়। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ সাহিত্যেও এ সময় নানা রকম ওষুধ ও অস্ত্রোপচারের কথা পাওয়া যায়। এ সময়ে দুটো উল্লেখযোগ্য গ্রন্থ হলো চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। তাই এই সময়কার সমাজে চিকিৎসা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বলে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। নেক্সট হচ্ছে মথুরা ভাস্কর্যে কোন পাথরের ব্যবহার বেশি দেখা যায়? লাল চুনা পাথরের ব্যবহার বেশি দেখা যায়। শারীরবিদ্যা ও শল্য চিকিৎসার চর্চা ধীরে ধীরে কমে গেল কেন? সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ ছিল সব ব্যবচ্ছেদ বা মরা কাটা, অথচ ধর্মশাস্ত্রের মতে সব বা মৃতদেহ ছোঁয়াই নিষিদ্ধ। তাই মরা কাটা নিষিদ্ধের কারণে শারীরবিদ্যা বা শল্য চিকিৎসার চর্চা ধীরে ধীরে কমে গেল। নেক্সট হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বরাহমিহির গুরুত্বপূর্ণ কেন? হচ্ছে প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। তার লেখা সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা বই দুটিতে বরাহমিহির বহু পুরনো ধারণা আর বদল ঘটিয়েছিলেন। তিনি তার লেখায় বৃষ্টিপাতের পরিমাণ ও তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনাও বরাহমিহিরের লেখায় পাওয়া যায়। আজকে আমি তোমাদের সাথে এত অবধি শেয়ার করলাম। নেক্সট ক্লাসে কিন্তু এর পার্ট 2টা শেয়ার করব। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে বলে আজকের ক্লাসে এতগুলো প্রশ্নই শেয়ার করলাম। যদি ক্লাসটা ভালো লাগে আর ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবে। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফ পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলেও আমি পিডিএফ দিয়ে দেবো, সেখানে পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে পিডিএফের 23। তো যারা চাও সেখানেও কিন্তু জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।